তোমরা সবাই ভালো আছো? দেখো, তোমরা বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে চলার সময় কোনো কোনো জায়গায় দেখবে জঞ্জালের ভ্যাট রয়েছে। ওই ভ্যাটের মধ্যে বিভিন্ন রকমের খারাপ বস্তু রয়েছে। সবই খারাপ বস্তু, ভালো বস্তু সে অর্থে খুব একটা থাকে না। ওই যে বাড়ি কিংবা কলকারখানা অথবা অফিস ইত্যাদি জায়গাতে তৈরি অপ্রয়োজনীয় খারাপ যে বস্তুগুলো, যেগুলো পরিবেশকে দূষিত করে, যার অধিকাংশটাই আমাদের তেমন কোনো কাজে লাগে না, পরিবেশকে দূষিত করছে, সেইগুলো অ্যাকচুয়ালি বর্জ্য পদার্থ। তোমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখবে কোনো কোনো জায়গায় ভ্যাট রয়েছে। কর্পোরেশন এলাকাতেও থাকে, মিউনিসিপ্যালিটির এলাকাতেও থাকে। এমনকি তোমরা যদি বড় বড় পার্কে যাও অথবা তোমরা যদি কোনো বড় বড় মেলাতে যাও, দেখবে সেখানে বর্জ্য পদার্থগুলো রাখার জন্য বড় বড় কন্টেনার রয়েছে, বড় বড় পাত্র রয়েছে। এই যে বর্জ্য পদার্থ আমাদের এই পরিবেশে কিন্তু ক্রমশ বেড়ে চলেছে। এখন ক্রমশ বেড়ে চলেছে কেন? আমাদের দেশের যে জনসংখ্যা, এটা একটা মারাত্মক কারণ। জায়গা কম, লোকজন বেশি, ফলে বেশি পরিমাণে বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে। এই বর্জ্য পদার্থগুলো বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ মারাত্মকভাবে ঘটিয়ে দিচ্ছে। এছাড়াও কিন্তু কলকারখানা থেকে যে কৃষিজ রাসায়নিক বর্জ্য পদার্থ নির্গত হচ্ছে, সেগুলোও কিন্তু আমাদের পরিবেশকে নানাভাবে দূষিত করছে। এর প্রভাব উদ্ভিদ এবং প্রাণী জগতের উপরে পড়ছে। বর্ষাকালে তোমরা দেখবে যদি ভ্যাটের পাশ দিয়ে যাও, প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছে। আবার ধাপার মাঠে যদি যাও, অথবা তোমরা যদি একটুখানি খেয়াল করো, আমার মনে হয় অনেকেই রাস্তা দিয়ে গেছো, বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে, যে রাস্তাটা দক্ষিণেশ্বর থেকে শুরু হয়েছে, ডানলপের উপর দিয়ে গেছে, রেল লাইনের পাশ দিয়ে গেছে, দুর্গানগর, মধ্যমগ্রাম, এয়ারপোর্টের দিকে গেলে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে যেতে গেলে, অর্থাৎ এয়ারপোর্টের দিকে যেতে গেলে ডান দিকে দেখবে বিশাল ভ্যাট, এবং বর্ষাকালে প্রচণ্ড দুর্গন্ধ, টেকা যায় না। হ্যাঁ, অধিকাংশ এলাকা বর্ষাকালে ওই যে ভাগার রয়েছে, ওই যে মানে তোমার দূষিত বর্জ্য পদার্থগুলো রয়েছে, সেগুলো বৃষ্টির জলে পচে যায়, গিয়ে পরিবেশকে দূষিত করছে। তাহলে এবার চলে আসি বর্জ্য পদার্থ ব্যাপারটা কি, কাকে আমরা বর্জ্য পদার্থ বলবো? কলকারখানা, বাড়ি অথবা বাজার ইত্যাদি জায়গায় উৎপন্ন যে সমস্ত বস্তুগুলোর অধিকাংশই আমাদের কাজে লাগে না, পরিবেশকে দূষিত করে, বিশেষ করে মাটি, জল এবং বায়ু দূষণ ঘটায়, সেই সমস্ত অপ্রয়োজনীয় ক্ষতিকারক বস্তুগুলোকে আমরা ওয়েস্ট বা বর্জ্য পদার্থ বলে থাকব। এই যে ওয়েস্ট বা বর্জ্য পদার্থ, এই ওয়েস্ট বা বর্জ্য পদার্থ মধ্যে শিল্প কারখানা থেকে যেগুলো আসে, তরল হতে পারে, বেশিরভাগ তরল কেমিক্যালস, যেমন ভিনাইল ক্লোরাইড, এটা কিন্তু একটা তরল বর্জ্য পদার্থ। ফটোগ্রাফির প্লেট তৈরি করার কারখানা থেকে নির্গত হয় এবং জলের সঙ্গে মিশে গিয়ে জলকে মারাত্মকভাবে দূষিত করে চলে। আবার কলকারখানার ধোঁয়া, তোমরা দেখবে বড় বড় কারখানাতে চিমনি আছে,
কারখানা যখন চলে চিমনি দিয়ে ধোঁয়া নির্গত হচ্ছে একটু কালো রঙের, ওই ধোঁয়ার মধ্যে গ্যাসীয় বর্জ্য পদার্থ প্রচুর পরিমাণে থাকে, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এমনকি মিথেনও থাকতে পারে। এছাড়াও আরো অনেক গ্যাসীয় বস্তু থাকে। এর মধ্যে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, এমনকি মিথেন, এরা গ্রিন হাউস গ্যাস। এরা পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি করছে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং ঘটিয়ে দিচ্ছে। ফলে কি হচ্ছে, আমাদের বিভিন্ন আমাদের দেশের হিমালয় পর্বতের উপরের দিকে যে বরফ জমে আছে, আমাদের যে হিমবাহগুলো রয়েছে, গঙ্গোত্রী, যমুনোত্রী, এই গ্লেসিয়ার বা হিমবাহগুলো গলতে শুরু করেছে। আবার যদি মেরু অঞ্চলে চলে যায়, পোলার রিজিয়নে, সেখানে বরফের গলন শুরু হয়েছে। এর ফলে সমুদ্রের জল স্তর বা সি লেভেল বেড়ে যাচ্ছে। আবার যদি বাজারে যাওয়া যায়, সবজি, ফল ইত্যাদি পচে যাচ্ছে, সেগুলো বিভিন্ন কৃষিজ রাসায়নিক বস্তু, এই যে সবজি, ফল ইত্যাদি বর্জ্য পদার্থ, এইগুলো কিন্তু ডিগ্রেডেবল মানে পরিবেশের সঙ্গে মিশে যায়। এগুলো যদি আমরা বাজার থেকে যে উদ্ভিজ্জ বর্জ্যগুলো, সেগুলো কিন্তু আমরা ব্যবহার উপযোগী করে তুলতে পারি। এগুলো খারাপ, কিন্তু এগুলোকে যদি ঠিকমতো ব্যবহার করা যায়, নিয়ে গিয়ে পচিয়ে, তাহলে জৈব সার হিসাবে ব্যবহার হয়। কিন্তু এরা যদি ওই বাজারের একটা কোণে ফেলে রেখে দেওয়া হয়, তাহলে পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করে পচে গিয়ে। তোমরা দেখবে বাজারে অনেক সময় জায়গায় জায়গায় ভ্যাট থাকে। ভ্যাটের মধ্যে যারা বাজারে এসেছিল সবজি বিক্রি করতে, শেষের দিকে বিভিন্ন পাতা, সবজির কিছু অংশ ফেলে দিয়ে যায়। ভ্যাট পুরো ওই বাজারের সবজির বিভিন্ন পাতা বা শাখা পোশাকা বা পচা সবজি, সেগুলো ফেলে দিয়ে যায় এবং মারাত্মকভাবে দূষণ হয়। সেই অঞ্চলে টেকা খুব দায় হয়ে যায়। হাসপাতাল, তোমরা জানো, হাসপাতালে সিরিঞ্জ, গজ কাপড়, তুলো, এমনকি বিভিন্ন কেমিক্যালস, রাসায়নিক তরল, এগুলো ব্যবহার করার পরে ফেলে দেওয়া হয়। এর মধ্যে কঠিন হতে পারে অথবা তরল হতে পারে। এগুলো মারাত্মকভাবে পরিবেশকে দূষিত করে। এটাকে বলা হয় হাসপাতালের বর্জ্য পদার্থ। এর মধ্যে ওষুধ হতে পারে, ওষুধের মোড়কগুলো হতে পারে, সিরিঞ্জ হতে পারে, ড্রেসিংয়ের অংশগুলো হতে পারে, বিশেষ করে গজ কাপড়, তুলো। তারপরে অপারেশনের জন্য যে সমস্ত যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়, অনেক সময় সেই যন্ত্রপাতিগুলো পুরনো হয়ে গেলেও ফেলে দেওয়া হয়, অথবা এই যন্ত্রপাতিগুলো পরিষ্কার করতে গেলে বিভিন্ন কেমিক্যালস ব্যবহার করা হয়। এই কেমিক্যালসগুলোও কিন্তু হাসপাতালের বর্জ্য পদার্থ। এরাও পরিবেশকে নানাভাবে দূষিত করে। পৌরসভাতে কঠিন বর্জ্য পদার্থ বেশিরভাগ নির্গত হয়। এই কঠিন বর্জ্য পদার্থ প্রচণ্ড দুর্গন্ধযুক্ত হয় এবং পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করে তোলে। তাহলে তোমাদের একটু মাথায় রাখতে হবে, বর্জ্য পদার্থ কাকে বলে, বর্জ্য পদার্থের উৎস কি, অর্থাৎ কোথা থেকে বর্জ্য পদার্থ তৈরি হয়। তারপরে তোমাদের জানতে হবে বর্জ্য পদার্থ আমাদের কি ক্ষতি করে, পরিবেশ দূষণ ঘটায়। একটু বিস্তারিতভাবে পরিবেশ দূষণটা পড়তে হবে। এই বর্জ্য পদার্থের প্রভাবে
আমাদের অনেক রোগ হতে পারে। বিশেষ করে ডিসলেক্সিয়া বলে একটা রোগ হতে পারে। ডিসলেক্সিয়া এটা সীসা বা লেড ঘটিত অসুখ। সীসা বা লেড ঘটিত অসুখ কলকারখানা থেকে নির্গত কেমিক্যালসের মধ্যে থাকতে পারে। এমনকি গাড়ির ধোঁয়ার মধ্যেও কিছু পরিমাণে সীসা অবস্থান করে, লেড। এই সীসা যে রোগটা তৈরি করে তাকে ডিসলেক্সিয়া বলা হয়। ডিসলেক্সিয়া স্নায়ু রোগ ঘটিয়ে দেয়, উচ্চ রক্তচাপ ঘটিয়ে দেয়, তারপর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমিয়ে দেয়। দেখো, এই যে তিনটে কথা বললাম, নার্ভাস সিস্টেম স্নায়ু রোগ, নিউরোসিস ঘটিয়ে দেয়, অর্থাৎ স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশন দেখা দেয়, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, ফলে শ্বাসকষ্ট দেখা দিতে পারে। ডিসলেক্সিয়া সীসা বা লেড ঘটিত দূষণের ফলে হয়ে থাকে। নেক্সট হচ্ছে ইটাই বলে একটা রোগ আছে। ইটাই রোগ শুনতে কি মজা লাগছে না? ইটাই রোগ, এটা আরেকটা নাম আছে আউচ রোগ। ইটাই রোগের আরেকটা নাম হচ্ছে আউচ রোগ। আউচ আউচ রোগ। এটা অতিরিক্ত ক্যাডমিয়াম গ্রহণের ফলে হয়ে থাকে। ক্যাডমিয়াম কারখানা থেকে ক্যাডমিয়াম ক্লোরাইড যুক্ত কেমিক্যালস নির্গত হয়। এই ক্যাডমিয়াম ক্লোরাইড যুক্ত যে সমস্ত রাসায়নিক যৌগগুলো বা কেমিক্যালস রয়েছে, এরা মাটির সাথে মিশে গিয়ে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে। এই ইটাই রোগ মানে ক্যাডমিয়ামের দূষণের ফলে হয়ে থাকে। ক্যাডমিয়াম এই রোগে কি হয় একটু দেখা যাক। এই রোগের ক্ষেত্রে সব থেকে বড় যেটা সমস্যা, হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়। এখানেও কিন্তু উচ্চ রক্তচাপ দেখা যায়, হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার। আমাদের লিভার ক্ষতিগ্রস্ত হয়। মূত্রাশয়, যেখানে মূত্র জমা থাকে, সেটা ক্ষতিগ্রস্ত হয়। আর আমাদের যে অস্থিগুলো রয়েছে, হাড় অস্থি, এই অস্থিগুলো ভঙ্গুর হয়ে পড়ে। ভঙ্গুর অর্থাৎ অস্থি ক্ষয় হয়, অস্থির কাঠিন্য ভাব কমে যায়। অস্থির মধ্যে যে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম ঘটিত যৌগগুলো থাকে, তাদের পরিমাণ কমে যায়, অস্থি ক্ষয় হয়। এই একটা রোগ ইটাই। কোন খনিজের অভাবে হয়? ক্যাডমিয়াম, এই বেশিতে হয়, ক্যাডমিয়ামের প্রভাবে হয়ে থাকে। এবং তার একটু রোগ লক্ষণ জানবে। 3 নম্বর মিনামাটা রোগ। এটা পারদের প্রভাবে হয়ে থাকে। বিশেষ করে পারদ, ছাপা কারখানা থেকে এটা বেশি পরিমাণে নির্গত হয়। ছাপা কারখানা অথবা তোমার বলা যাবে তোমার মিনামাটা হচ্ছে পারদ, ছাপা কারখানা থেকে, বা তোমার কিছু রাসায়নিক শিল্প থেকে নির্গত হয়। সেই লেড বা সীসার প্রভাবে, পারদের প্রভাবে মিনামাটা রোগ হয়ে থাকে। এই মিনামাটা রোগ বেশিরভাগ ক্ষেত্রে, একটু আগে বললাম, ছাপা কারখানা থেকে নির্গত হয়। আমাদের ব্রেনের স্নায়ুকোষগুলোকে ধ্বংস করে দেয়। আমাদের কানে শুনতে সমস্যা দেখা দেয়, বধিরতা বা কানে শুনতে অসুবিধা হয়। দৃষ্টিশক্তি, চোখের দৃষ্টিশক্তি কমে যায়। পেশিগুলো অসাড় হয়ে পড়ে, পেশির স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, পেশি অসাড় হয়ে পড়ে, পেশি সংকোচন প্রসারণ বন্ধ হয়ে যায়। এই মিনামাটা রোগ
পারদের প্রভাবে, পারদের দূষণের ফলে হয়ে থাকে। জল দূষিত হলে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে আমাদের দেহে চলে আসে। আবার মাটি দূষিত হলে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে আমাদের দেহে চলে আসে। তাছাড়াও সিমেন্ট কারখানা থেকে যে সিমেন্টের কণাগুলো বাতাসে উড়ে বেড়ায়, সেটা কিন্তু আমাদের নাক মুখ দিয়ে ফুসফুসে চলে যায় এবং ফুসফুসের রোগ তৈরি করে দেয়। আবার অ্যাসবেস্টস তৈরির যে কারখানা, অ্যাসবেস্টস যেটা একসময় টিনের মতো ব্যবহার করা হতো, পুরনো বিল্ডিংগুলোতে, পুরনো কারখানাতে দেখতে পাবে অ্যাসবেস্টোসিস রোগের নাম, অ্যাসবেস্টোসিস। এতে কি হয়? ফুসফুসের সমস্যা হয়, লাংস আমাদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই যে কয়েকটা রোগের কথা বললাম, সেই রোগগুলো একটু মাথায় রাখবে। এছাড়াও কিন্তু পরিবেশ দূষণ, বিশেষ করে জল দূষণ হলে ডায়রিয়া হতে পারে, হেপাটাইটিস রোগ হতে পারে। হেপাটাইটিস মানে লিভারের অসুখ, লিভার ড্যামেজ হয়, লিভার ক্ষতিগ্রস্ত হয়। হেপাটাইটিস মানে অন্য কথায় বলা হয় জন্ডিস। ম্যালেরিয়া রোগ হতে পারে, ডেঙ্গু হতে পারে, ফাইলেরিয়া রোগ বা গোদ রোগ হতে পারে। এগুলো কিন্তু পরিবেশ দূষণ হলে মশার উৎপাত বেড়ে গিয়ে ম্যালেরিয়া, ফাইলেরিয়া অথবা ডেঙ্গু হতে পারে। জল জমা হলে সেখানে ডেঙ্গু মশা প্রচুর পরিমাণে থাকে, এডিস বলে যে মশাটা। তাহলে কতগুলো রোগ, যেমন ডায়রিয়া জল দূষিত হলে হয়, হেপাটাইটিস জল দূষিত হয়, ম্যালেরিয়া জল সঞ্চিত হলে সেই জায়গায় ম্যালেরিয়ার মশা বংশ বিস্তার করে। ফাইলেরিয়া কিউলেক্স মশা দিয়ে হয়ে থাকে, মশা। আর ম্যালেরিয়া অ্যানোফিলিস মশা দিয়ে হয়ে থাকে। আর ডেঙ্গু জ্বর এডিস মশা দিয়ে হয়ে থাকে। এই জন্য দেখবে এখন পৌরসভাতে একটা স্বাস্থ্য ডিপার্টমেন্ট রয়েছে, সেখান থেকে মশা মারা তেল নিয়ে বাড়ি বাড়ি সমস্ত ওই পৌর কর্মীরা এসে বাড়ির আশপাশে ড্রেন আছে, গাছপালা আছে, তার মধ্যে স্প্রে করে দেয়, যাতে অ্যানোফিলিস কিউলেক্স এবং এডিস মশা, বিশেষ করে এডিস মশাটা খুব মারাত্মক। ডেঙ্গু হলে আমাদের খুব সমস্যা হতে পারে, মৃত্যুর আশঙ্কা থাকে। ম্যালেরিয়া সেরে যায় ঠিকমতো চিকিৎসা করলে। তারপরে ফাইলেরিয়া বা গোদ রোগ, এটাও সেরে যায়। এই রোগে চিকিৎসা খুব ভালো পদ্ধতি আছে, ম্যালেরিয়ার ভালো চিকিৎসা আছে, কিন্তু ডেঙ্গু চিকিৎসা সেই অর্থে খুব একটা বেশি নেই। আছে কিছুটা, অনুচক্রিকা বা প্লেটলেট ধ্বংস হয়ে যায়, প্লেটলেটের সংখ্যা রক্তে দ্রুত কমে যায়। ফলে আমাদের লাংস, ব্রেন, কিডনি এই সমস্ত জায়গাতে রক্তক্ষরণের ফলে মৃত্যুর আশঙ্কা থাকে এবং জ্বর শরীর থেকে নামতে চায় না। ডেঙ্গু কিন্তু সত্যি মারাত্মক। এই তো ডেঙ্গুর সময় চলে এসছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 3টে মাস ডেঙ্গুর আদর্শ সময়। বর্ষাকাল, বীজের সাথে জল জমে, সেখানে ডেঙ্গুর বাসা। দেখবে ডেঙ্গুর বিভিন্ন বিজ্ঞাপন আমরা এখন দেখতে পাবো। তা এই যে বর্জ্য পদার্থ নিয়ে যে আলোচনা করলাম, সেগুলো একটু তোমরা মাথায় রাখার চেষ্টা করবে তোমাদের। এর পরে ক্লাসে আমি পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা, খাদ্য জালক এবং খাদ্য শৃঙ্খল, এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং জল চক্র, যদিও এর আগে জল চক্রটা আলোচনা করা হয়েছে, খাদ্য জালকও আমি কিছুটা আলোচনা করেছি, খাদ্য শৃঙ্খলও করেছি। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে